প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 নিয়ে। তো দেখো, প্রথম তোমাদের মোট ফুল মার্কস দেওয়া আছে 50 নম্বরের। তো দেখো, বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি। একের দাগেরগুলো দেখো, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, মাল্টিপল চয়েস, সঠিক উত্তরটি লিখতে হবে। প্রথম অঙ্কটা আছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হলো। এখন 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর পিঠে 7টা শূন্য। আর 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 7টা 9। তো এখানে কোথায় আছে দেখো, এটা তো 9, এটা তো হবেই না, এটাও হবে না। এটার দিকে তাকাও, এখানে 1-এর পিঠে 8টা শূন্য আছে, অতএব এটাও হবে না। এটার দিকে দেখো, এখানে 1-এর পিঠে 7টা শূন্য আছে, অর্থাৎ এটা 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটাও দেখো 7টা 9 আছে, অর্থাৎ এটা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। এরপরে আছে দেখো, 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো সি, ডি, এল না এম। এখন আমরা জানি রোমান সংখ্যায় 500 সমান ডি, তাহলে অতএব সঠিক অপশনটি হবে বি। 3 নম্বর অঙ্কটা দেখো, 3 × 1-এর 5 কে লেখা যায়। এখন আমরা জানি গুণ মানে হলো যোগের সংক্ষিপ্ত রূপ। এই 3 × 1-এর 5 মানে হলো 1-এর 5, 3টে 1-এর 5, অর্থাৎ 1-এর 5 প্লাস 1-এর 5 প্লাস 1-এর 5। তাহলে এদিকগুলোতে আমাদের তাকানোর কোনো প্রশ্ন নেই। সঠিক অপশন হবে ডি। 4 নম্বরটা দেখো, 0.3 × 0.5 এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে। দেখো, এখানেও ডান দিক থেকে একটার আগে দশমিক আছে, এখানেও ডান দিক থেকে একটার আগে দশমিক আছে। তাই গুণফলে দশমিক বসবে ডান দিক থেকে 2 ঘর বাঁ দিকে সরে যাবে, অর্থাৎ সঠিক অপশন হবে বি, 2 ঘর আগে। 5-এরটা দেখো, 1.8 মিটার সমান, এখানে যে অপশনগুলি আছে তাকিয়ে দেখো, সবকটাতে সেন্টিমিটার আছে। তাহলে মিটার থেকে সেন্টিমিটার করলে কি করতে হয়? মিটার থেকে সেন্টিমিটার করলে 100 দিয়ে গুণ করতে হয়। 1.8কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কি হবে? এই 18-র পিঠে 2টো শূন্য, কিন্তু যেহেতু একটার ডান দিক থেকে একটার আগে দশমিক আছে, তাই এখানে ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক বসে যাবে। তাহলে কত হবে? 180 হবে। তাহলে 1.8 মিটার সমান কি হলো? 180 সেন্টিমিটার। সঠিক উত্তরটি হবে অপশন বি। 6-এরটা দেখো, 10% মানে, 10% মানে আমরা কি জানি? 100 ভাগের 10 ভাগ। তাহলে শতকরা দেখো, প্রথমেরটা বলা আছে শতকরা 100, এটা হবে না। 100/10 এটাও হবে না। এখানে দেখো বলা আছে প্রতি 100 এর জন্য 10, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, ডি এরটা শতকরা 10%। শতকরার পরে আবার পার্সেন্ট, এটা হয় না, তাহলে সঠিক উত্তর হলো অপশান সি। 7-এরটা দেখো, নিচের কোনটি আয়তঘন নয়? ইট, ছক্কা, বই নাকি বোতল? দেখো, এখানে ইট, ছক্কা, বই এই 3টি আয়তঘন, বোতল আয়তঘন নয়, তাহলে সঠিক উত্তরটি হলো অপশন ডি। 8-এরটা দেখো, 1/4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা। শতকরা বললে সবসময় 100 দিয়ে গুণ করতে হয়। এই 100কে 1/4 দিয়ে গুণ করলে হয় 4 × 25 100, 25 × 1 = 25। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন এ, 25%। পরের অঙ্কটা দেখো, 2-এর দাগের বলা আছে সত্য কিংবা মিথ্যা, ট্রু অর ফলস লেখো। প্রথমের অঙ্কটা আছে 500 গ্রাম সমান 0.05 কিগ্রা। আমরা কি জানি? গ্রামকে কিলোগ্রাম করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। 500কে 1000 দিয়ে ভাগ করলে হবে
5/10 সমান 0.5 বা 0.5 বলা আছে 0.05, তাহলে অতএব উক্তিটি হবে মিথ্যা। তোমরা এখানে এফ লিখবে। পরেরটা কি বলা আছে, 1/3 ভাজিতক 15 সমান 5। এই ভাজিতক মানে কি? ভাজিতক মানে আমরা কি জানি? ভাজিতক মানে এই জায়গাটায় গুণিতক হবে, আর এই যে সংখ্যাটা আছে 15, মানে এখানে 15/1 আছে, এটা উল্টে গিয়ে 1/15 হবে। তাহলে সংখ্যাটি কি হলো, 1/3 গুণিতক 1/15 সমান 1-এর নিচেই 3×15 45, 1/45। এখানে বলা আছে 5, অতএব উক্তিটি হবে মিথ্যা। তো তোমরা এখানেও কি লিখবে, এফ লিখবে। তারপরে আছে 50 টাকার 1/5 অংশ থেকে 10 টাকা নিলে কোনো টাকাই পড়ে থাকবে না। এখানে 50 ইন্টু 1/5 মাইনাস 10, এই 50কে 5 দিয়ে কাটলে হয় 10, তাহলে 10×1 10, 10 মাইনাস 10 সমান 0, অতএব উক্তিটি সত্য। তোমরা এখানে টি লিখবে। তারপরে দেখো 4-এর যে অঙ্কটা বলা আছে 5501 এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 6000। এই উক্তিটি সত্য হবে। উক্তিটি কিভাবে সত্য সেটা খাতায় করে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে যে 5501 আছে, এটা 5000-এর থেকে বড় কিন্তু 6000-এর থেকে ছোট, অর্থাৎ সংখ্যাটি 5000 এবং 6000-এর মধ্যে অবস্থিত। এই সংখ্যাটি 5000-এর থেকে কত বড় না, 5501 মাইনাস 5000 সমান 501 বড়। এই সংখ্যাটি 6000-এর থেকে কত ছোট, 6000 মাইনাস 5501 সমান 499 ছোট। এখন আমরা কোনটাকে নেব? আমরা এই যে দুটি সংখ্যা বেরোলো বিয়োগফল, এ দুটির মধ্যে যেটি ছোট সেই দিকে যাব। তো এখানে 499 আর 501-এর মধ্যে 499 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 6000। তাহলে 5501-এর সব থেকে কাছে 1000-এর গুণিতক হলো 1000-এর পূর্ণ সংখ্যায় গুণিতকটি হলো 6000, উক্তিটি সত্য। তারপরে দেখো 2-এর দাগের 5-এর অঙ্কটা, -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই -2.1 সংখ্যাটি ঋণাত্মক, কিন্তু এটি পূর্ণ সংখ্যা নয়, এটি একটি দশমিক ভগ্নাংশ, তাই উক্তিটি মিথ্যা। তোমরা এই মিথ্যা লিখে পাশে এফ লিখবে। তারপরে দেখো একটা শ্রেণী দেওয়া আছে। এখানে পরিবারের সদস্য সংখ্যা বলা আছে 3, পরিবারের সংখ্যা 2, পরিবারের সদস্য সংখ্যা 4, পরিবারের সংখ্যা 5। নিচেই প্রশ্ন আছে 4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা 5। এখানে আমরা দেখতে পাচ্ছি উক্তিটি সত্য। তোমরা এখানে টি লিখবে। 2-এর দাগের 7-এর যে অঙ্কটা আছে, 2-এর দাগের 7-এর, এখানে দেখো একটা দুটি ছেদিত সরলরেখা আছে, পাশে একটি সরলরেখা আছে। এখানে প্রশ্নে বলা আছে ABCD এবং EF সরলরেখাংশ 3টি সমবিন্দু সরলরেখাংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সরলরেখা দুটি একটি বিন্দুতে মিলিত হয়েছে, কিন্তু এই সরলরেখাটা EF সরলরেখা কোথাও অন্য কোনো সরলরেখার সঙ্গে কোথাও ছেদ করেনি, তাই এখানে উক্তিটি হবে মিথ্যা। তোমরা এখানে লিখবে এফ। তারপরে দেখো 8-এর অঙ্কটা, এটা আয়তক্ষেত্রের ছবি আছে যার প্রস্থ 4 সেমি, দৈর্ঘ্য 8 সেমি। এখানে বলা আছে আয়তাকার চিত্রটি পরিসীমা 12 সেমি। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু এখানে 8 প্লাস 4, 8 আর 4 12, 12 দুগুণে 24 সেমি হচ্ছে, কিন্তু এখানে বলা আছে 12 সেমি, অতএব উক্তিটি হবে মিথ্যা। তোমরা এখানে এফ লিখবে। তারপরে দেখো 3-এর দাগের, এখানে একটা স্তম্ভ আছে, স্তম্ভ মেলাতে বলেছে। এখানে আছে y-7 লেস দ্যান 20, মানে y-7 20 থেকে ছোট। এটা কোনটার সঙ্গে হচ্ছে দেখো, অ্যারো দিয়ে সবকটা দেখিয়ে দেওয়া হয়েছে। এই যে অ্যারোটা দেওয়া হয়েছে এখানে লেখা আছে y-7 20-এর থেকে ছোট। তারপরে আছে y-7, এটা হচ্ছে গ্রেটার দ্যান সমান,
মুখটা এই যে তীরের মতন যে ফলাটা আছে এর মুখটা যেদিকে সেদিকটা বড়, আর এর এই যে ডান দিকের যে পিছনটা অর্থাৎ হুলটা যেদিকে সেদিকটা ছোট। তাহলে এখানে y-7 গ্রেটার দ্যান সমান 20, অর্থাৎ y-7 20-এর সমানও হতে পারে আবার 20 থেকে বড়। তাহলে কোনটার সঙ্গে হলো দেখো, অ্যারোতে দেখানো হয়েছে একদম নিচেই, y-7 20-এর সমান এবং 20-এর থেকে বড়। তারপরে দেখো y-7 সমান দিয়ে কাটা আছে, এটার মানে হলো y-7 20-এর সমান নয়। এটাকে ইংরেজিতে বলা হয় নট ইকুয়াল টু, y-7 নট ইকুয়াল টু 20। কোনটা লেখা আছে দেখো, অ্যারোতে দেখানো হয়েছে y-7 20-এর সমান নয় বা 20-এর অসমান। তারপরে দেখো y-7 লেস দ্যান সমান 20, অর্থাৎ y-7 20-এর থেকে ছোট অথবা 20-এর সমান। এটা কোনটা একদম উপরে, y-7 20-এর সমান এবং 20-এর থেকে ছোট। তারপরে দেখো y-7 গ্রেটার দ্যান 20, এটার সাথে অ্যারো দিয়ে দেখানো আছে দেখো y-7 20-এর থেকে বড়। নিচে আরেকটি স্তম্ভ আছে দেখো, একটি নিরেটচঙ্গের বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে, অ্যারোতে দেখানো হয়েছে 1 2। নিরেটচঙ্গের বক্রতল থাকে একটা, সমতল থাকে দুটো। সঠিক অপশন হচ্ছে এখানে বি। একটি নিরেট শঙ্কুর বক্রতল ও সমতল, শঙ্কুর বক্রতলও একটা সমতলও একটা, তাই এটা হবে অপশন এ। 3 নম্বর দেখো, বর্গাকার ভূমিযুক্ত প্রিজম ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে, প্রিজমের ধার সংখ্যা আমরা জানি 12টা এবং তল সংখ্যা হচ্ছে 6টা, তাই এটা সঠিক অপশন হবে ডি। বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা এবং তল সংখ্যা, বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার হচ্ছে 8টা আর তল হচ্ছে নিচে একটা চারপাশে 4টে অর্থাৎ 5টা, তাহলে সঠিক অপশন হবে সি। এরপরে 4-এর দাগের দেখো, 4-এর দাগেরগুলো 2 নম্বরের প্রশ্ন আছে, এখানে 5টা প্রশ্ন আছে, 5 2 10। 4-এর দাগের 1-এরটা আছে, তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট, চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। ধরি দাদার বয়স x বছর, এখানে তারপরে লিখবে আমি আমার দাদার থেকে 5 বছরের ছোট, অতএব আমার বয়স x - 5 বছর। এরকম লিখবে, ধরি আমার দাদার বয়স x বছর, আমি আমার দাদার থেকে 5 বছরের ছোট, তাহলে আমার বয়স x - 5 বছর। এরপরে 4-এর দাগের 2-এর অঙ্কটা দেখো, একক দশক শতক হাজার অর্ধুত লক্ষ নির্ধুত 50,05,005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। দেখো 50 লক্ষ মানে কি, 5-এর পিঠে 7টা শূন্য, অর্থাৎ 50-এর পরেই 6টা শূন্য। এখানে লিখবে 5-এর পিঠে 7টা শূন্য, তারপরে লিখবে এখানে দেখো যেহেতু 0 আছে 5-এর পর, এখানে 6টা শূন্য লিখবে, কারণ 50 লক্ষ থেকে 5টা চলে গেলে তারপরে 6টা সংখ্যা পড়ে থাকে, তাই এখানে 6টা 0 লিখবে। তারপরে দেখো আবার একটা এখানে 0 আছে, সেই হিসাবে পড়ে আছে এখানে ডান দিকে 5টা সংখ্যা, তাই এখানে 5টা 0 লিখবে। তারপরে দেখো আছে 5, 5-এর পরে কটা সংখ্যা আছে 3টে, তাই এখানে 5-এর পরে 3টে শূন্য লিখবে। 5-এর পরে কি আছে ছিল এখানে 0, 0-র পরে কটা সংখ্যা 2টো, অর্থাৎ শূন্যকে ধরে মোট 3টে, এখানে 3টে 0 লিখবে। তারপর পরে আছে 05, 0-র পরে আরেকটা 0, অর্থাৎ এখানে 2টো 0 লিখবে। তারপর পরে আছে 5। পরে দেখো এই ছবিটাকে ভালো করে দেখো, এখানে 1টা 2টো 3টে ছবি দেওয়া আছে, দিয়ে এখান থেকে এই ছকে একটা প্রশ্ন আছে। এখানে বলা আছে ABC পয়েন্ট করা আছে, এতে বলা আছে সমরেখ। সমরেখ এখানে কোন ছবিটি সমরেখ, আমরা দেখতে পাচ্ছি বি নম্বর ছবিটি সমরেখ, বিন্দুগুলি একই সরলরেখায় আছে, তাহলে এখানে সমরেখ হবে
চিত্র বি। অসমরেখ কোনটা? দেখো এখানে অসমরেখ দেখতে পাচ্ছি আমরা চিত্র এ, তিনটে বিন্দু তিন জায়গায়, এক সরলরেখায় নেই, তাহলে অসমরেখ হবে চিত্র এ। আর এখানে দেখো অনেকগুলো সরলরেখা একটা বিন্দু দিয়ে গেছে, অর্থাৎ এটা সমবিন্দু, তাহলে সমবিন্দু কোনটা হবে? অপশন সি। তারপর 4-এর দাগে 4-এর অঙ্কটা দেখো, এ হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু বি 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে। কে বেশি নম্বর পেয়েছে শতকরা সাহায্যে নির্ণয় করো। দেখো এ পেয়েছে 50-এর মধ্যে 20 সমান কি 50 ভাগের 20 ভাগ, তার মানে 20/50। বি পেয়েছে 25-এর মধ্যে 10 সমান কি 25 ভাগের 10 ভাগ, তার মানে 10-এর 25। এখন শতকরাই করলে কি করতে হয়? শতকরাই করলে ভগ্নাংশগুলিকে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এ শতকরাই পেয়েছে 20/50 ইন্টু 100, 50 দুগুণে 100, 20 দুগুণে 40 সমান 40%। বি শতকরাই পেয়েছে 10/25 ইন্টু 100, 25 4 100, 4 10 40, 40%। তাহলে এ এবং বি উভয়ই সমান নম্বর পেয়েছে। 4-এর দাগের 5-এর অঙ্কটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কি? আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান কি? পরিসীমা বাই 3 বা পরিসীমা ভাজিতক 3। এখানে পরিসীমা বলা আছে 14.4 সেমি, তাহলে পরিসীমার জায়গায় আমরা লিখব 14.4 সেমি। 14.4 ভাজিতক 3, 14.4কে 3 দিয়ে ভাগ করলে হয় 4.8 সেমি, অর্থাৎ সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4.8 সেমি। এরপরে দেখো 5-এর দাগের 3টে অঙ্ক আছে, 5-এর দাগে 3টে অঙ্ক আছে, প্রতিটি অঙ্কের নম্বর দেওয়া আছে 4, অর্থাৎ 3 4 12 নম্বরের প্রশ্ন আছে 5-এর দাগে। তো প্রথম প্রশ্নটা আছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করার পর ওই গসাগু এর সাহায্যে লসাগু নির্ণয় করো। দেখো আমি ভাগ পদ্ধতিতে গসাগুটা করেছি। 232কে 145 দিয়ে ভাগ করেছি, 145 একে 145, বিয়োগ করে এখানে থাকলো 87। এই 87টা এখানে ভাজক হয়ে যাবে। এই 145কে নিচে নামালাম, এখানে 145 ভাজ্য। পুনরায় 87 একে 87, দেখো বিয়োগ করলে বিয়োগফল হলো 58। এই 58 এখানে ভাজক হবে, 87 নামবে এখানে, 87 এখানে ভাজ্য হয়ে যাবে। 58 একে 58, 87 থেকে 58 বিয়োগ করলে হয় 29। আবার 29 এখানে ভাজক, এই 58টা নিচে নেমে যাবে, 58 এখানে ভাজ্য হয়ে যাবে। 29 দুগুণে 58, তাহলে এখানে গসাগু কোনটা? এই 29টা হচ্ছে এখানে গসাগু। সংখ্যা দুটির গসাগু হলো 29। এখন আমরা জানি দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু সমান কি হচ্ছে? সংখ্যা দুটির গুণফল ভাজিত গসাগু। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? লসাগু ইন্টু এই গসাগুর মানটা এখানে 29 বসালাম, লসাগু ইন্টু 29, সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটি কত? 145 ইন্টু 32, বা লসাগু সমান কি হবে? 145 ইন্টু 32 ভাজিত 29। তো এটাকে আমরা 29টাকে নিচেই বাই আকারে লিখেছি। এই 145কে 29 দিয়ে ভাগ করলে হয় কত? 5। তাহলে 5 ইন্টু 232 মানে 1160। তাহলে সংখ্যা দুটির লসাগু কত হলো? 1160 হলো। এরপরে দেখো 5-এর দাগে 2-এর অঙ্কটা বলা আছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, +7 -7। এখন এইরকম আমরা একটা ছক করব। ছকের মাঝখানে 0 লিখব, ডান দিকে +1 +2 +3 +4 +5 +6 +7 এগুলো সমদূরত্বে আঁকবে। বাঁ দিকেও ঠিক একইভাবে -7 পর্যন্ত লিখবে সমদূরত্বে, প্রতিটা ঘর সমদূরত্বে লিখবে। এবার +7 যেহেতু আমরা 0 থেকে প্রথমে ডান দিকে যাব 7 ঘর, 0 থেকে ডান দিকে 7 ঘর হচ্ছে এখানে,
এই যে উপরে দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে +7। এই উপরটায় আমরা যাচ্ছি +7, এটা আমরা +7 গেছি। এইবার -7 বলা আছে, যেখানে আমরা থামলাম সেখান থেকে মাইনাস। একটা কথা আগে বলে দিই, প্লাস মানে হলো জিরোর ডান দিক, আর মাইনাস মানে হলো জিরোর বাঁ দিক, বা যে সংখ্যাটায় তুমি থেমে যাচ্ছ সেই সংখ্যাটার বাঁ দিক। এখানে আমরা জিরো থেকে ডান দিকে 7 ঘর গেছি। এই 7 ঘরের পর থেকে কিন্তু আমাদেরকে আবার বাঁ দিকে 7 ঘর যেতে হবে। আমরা যদি +7-এর পর বাঁ দিকে 7 ঘর আসি, কোথায় যাব? 1 2 3 4 5 6 7। পুনরায় দেখো আমরা জিরোতে এসে পৌঁছালাম। তাহলে +7 প্লাস -7 সমান কি হলো? 0 হলো। দেখো 5-এর দাগের 3-এর একটা স্তম্ভচিত্র আছে। এই স্তম্ভচিত্রে বলা আছে সুজাতার বন্ধুর সংখ্যা, গান গাইতে ভালোবাসে 4 জন, নাচ করতে ভালোবাসে 5 জন, আঁকতে ভালোবাসে 7 জন। এটাকে তোমাকে স্তম্ভচিত্রের সাহায্যে প্রকাশ করে দেখাতে হবে। দেখো এটাকে স্তম্ভচিত্রে প্রকাশ করে দেখানো হয়েছে। প্রথমে এরকম একটা অনুভূমিকভাবে একটা সরলরেখা আঁকবে। প্রথমে একটা অনুভূমিকভাবে সরলরেখা আঁকবে, আর এই অনুভূমিক রেখার প্রান্ত থেকে উপরের দিকে উল্লম্বভাবে একটি সরলরেখা আঁকবে। এই উল্লম্ব সরলরেখাটিকে মিনিমাম 7টা সমান ভাগে ভাগ করে নেবে। যেহেতু এখানে সর্বাধিক স্তম্ভটির দৈর্ঘ্য হবে 7 একক, উপরের দিকে 7 একক হবে, তাই এই উল্লম্ব সরলরেখাটিকে 7টি ভাগে ভাগ করে নেবে। এর এক একটি ভাগ সমান 1 জন। তো সেই হিসাবে যেখানে গান গাইতে ভালোবাসে বলেছে, এখানে নিচে থেকে উপরে যেখানে 4 আছে এখানে স্কেল বসিয়ে সমান করে একটি এরকম স্তম্ভ করে নেবে। নাচ করতে ভালোবাসে কজন বলা আছে? 5 জন। এখানে এই যে 5-এর যে দাগটা আছে এখানে স্কেল বসাবে, বসিয়ে এইভাবে সমান করে এরকম একটা স্তম্ভ করে নেবে। আর আঁকতে ভালোবাসে বলা আছে 7 জন, যেখানে 7 দাগ আছে বাঁ দিকে এখানে একটা স্কেল বসিয়ে 7-এর সমান করে একটি স্তম্ভ করে নেবে। আশা করি স্তম্ভচিত্রটি সকলে বুঝতে পেরেছো। তারপরে দেখো 6-এর দাগের একটি অঙ্ক আছে। এবছর অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে? দেখো আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী বলা আছে 50 জন, 80-এর বেশি পেয়েছে কত? 60%। 60% মানে কি? 60/100। তাহলে আমরা কি লিখবো এখানে? 50 × 60/100। কাটাকাটি করলে কি হয়? 50 দুগুণে 100, নিচেই 2, 60কে 2 দিয়ে ভাগ করলে হয় 30। তাহলে কতজন ছাত্রছাত্রী 80-এর বেশি পেয়েছে? উত্তর লিখবে অতএব 30 জন ছাত্রছাত্রী 80-এর বেশি পেয়েছে। ভিডিওটি থেকে যদি একটুও উপকার পাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ।